What makes this happy fast move? পরীক্ষা পর্ব শেষ। আজকে ফাইনাল রেজাল্ট বেরোতে চলেছে Oppo Reno 6 Pro এর। পাস করতে পারলো? সেটা জানার জন্য তো আজকের রিভিউ সম্পূর্ণ দেখতে হবে। তার আগে বলে দিই, Oppo Reno 6 Pro এই ফোনটা আমি প্রায় 15 দিন ধরে ইউজ করছি। হ্যাঁ, তাড়াহুড়ো করে রিভিউ দেওয়ার ইচ্ছে ছিল না, তাই জন্য এতটা লেট হলো। ফোনটাকে একদম পারফেক্টলি টেস্ট করার পর এই রিভিউ আপনাদের জন্য। ফোনটা কেমন পারফরমেন্স দিল, এই ফোনটা এই প্রাইস পয়েন্টে আদৌ জাস্টিফাই করে কিনা, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ইন্ডিয়ার বাজারে Oppo Reno 6 Pro মোটামুটি 40,000 টাকায় অ্যাভেলেবেল, 12GB 256GB। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, বাংলাদেশের বাজারে গেলে এই ফোনটা মোটামুটি 48 থেকে 50,000 টাকায় কিন্তু পাওয়া যাবে। ইন্ডিয়ার বাজারে বেশ কিছু অফার কাজে লাগিয়ে ফোনটা 35 থেকে 34,000-এ অ্যাভেলেবেল পাওয়া যায়। এই দামে এই ফোনটা নেব না, এই ফোনটার সব থেকে বড় কম্পিটিটর হতে পারে OnePlus-এর তরফ থেকে OnePlus 9R। ওই ফোনটা নেওয়া আমাদের যুক্তিসঙ্গত হবে, সমস্ত বিচার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের রিভিউ পর্ব শুরু করি। ভিডিও ভালো লাগলে কি করতে হবে মনে আছে? হ্যাঁ, একটা লাইক করে দিন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ পরবর্তীতে আরও দুটো ফোনের রিভিউ আসছে, Poco F3 GT এবং OnePlus Nord 2। OnePlus Nord 2ও কিন্তু এর সঙ্গে যথারীতি ভালোভাবে কম্পিট করতে পারে। সমস্তটা জানবো একদম মূল পর্বে। আসুন শুরু করি। একটা স্মার্টফোন যখন বাক্স থেকে বের করা হয়, ন্যাচারালি আমাদের প্রথমেই চোখ যায় ফোনটার ডিজাইন কেমন। কিন্তু না, এই ফোনটা যখন আমি বাক্স থেকে বার করতে গেছি, তখন ডিজাইনের দিকে আমার চোখ যাওয়ার আগে আরও একটা জায়গায় কিন্তু আমি চমকে উঠেছিলাম। সেটা হচ্ছে এই ফোনটার ওজন। এই ফোনটা মাত্র 179 গ্রাম ওজন। হ্যাঁ, আমি জানি আপনারা ভাবছেন যে এটা তেমন কোনো বড় কথা নয়, কিন্তু একবার ভেবে দেখুন, এই 179 গ্রাম ওজনের মধ্যে তারা একটা 4500 mAh এর ব্যাটারি দিয়েছে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটায় গ্লাস বডি ডিজাইন রয়েছে, সুতরাং এই ফোনটার ওজন কিন্তু আরও একটু বেশি হওয়ার কথা ছিল। কিন্তু ওপো সত্যি এই ব্যাপারটাকে সুন্দরভাবে ম্যানেজ করেছে। হ্যাঁ, এই ব্যাপারে ওপোকে প্রশংসা না করলে অন্যায় করা হবে। এরপরে যদি আমরা ফোনটার ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, আমার এই বছরের সব থেকে সেরা ডিজাইন লেগেছে Oppo Reno 6 Pro এর ডিজাইন। হ্যাঁ, কালারটা কি কালার আমি নিজেও বলতে পারবো না। এক লাইট কন্ডিশনে এক ধরনের কালার এখান থেকে পাওয়া যায়, যখন আমি ডাইরেক্ট সানলাইটে থাকি এটা দারুণ কালার দেয়। এখনো পর্যন্ত এই ফোনটাকে নিয়ে যতবার আমি বাইরে গেছি, আমার বন্ধুদের সামনে গেছি, ওরা কিন্তু জিজ্ঞেস করতে বাধ্য হয়েছে যে এটা কি ফোন। হ্যাঁ, ওপোর এই ডিজাইনের সঙ্গে সঙ্গে এটাও বলবো, পেছনের দিকে একটু ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু একটুও স্ক্র্যাচ আসছে না, যার ফলে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট একটুও লেগে যাচ্ছে না, যেটা কিন্তু আপনার ফোনটাকে অনেকটা ক্লিন লাগছে। ডিজাইনের দিক থেকে আমার সেরা ডিজাইন লেগেছে Oppo Reno 6 Pro। এরপরে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে নিয়ে কোনো কথাই হবে না। 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, আর এখানে একটা কার্ড গ্লাস দেওয়া হয়েছে। এই কার্ড গ্লাসটা না একটা নর্মাল ফোনকেও অনেকটা প্রিমিয়াম বানিয়ে দেয়, অনেকটা ফ্ল্যাগশিপের লুক দেয়। তো সেক্ষেত্রে এই ফোনটা দেখলেই আপনার মনে হবে এই ফোনটা একটা ফ্ল্যাগশিপ ফোন। কিন্তু ফ্ল্যাগশিপ ফোন শুধুমাত্র কি এর লুকসের উপর নির্ভর করে? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দাঁড়ান, এতক্ষণে আপনি ভেবে নিয়েছেন তো আমি ওপোর কাছ থেকে টাকা খেয়েছি? তাহলে এবার সত্য কথাগুলো বলি। এখানে যে ডিসপ্লে দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন নেই, রয়েছে এজি গ্লাস প্রোটেকশন। এটা অফিসিয়ালি বলে দিয়েছে। এছাড়া ব্যাক প্যানেলে যে গ্লাসটা রয়েছে সেখানেও এজি গ্লাস প্রোটেকশন রয়েছে। এই এজি গ্লাস প্রোটেকশনকে আমরা কতটা ফর্সা করতে পারি আমার জানা নেই। হ্যাঁ, আমি যদি বাস্তব ইউজেসের কথা বলি, পেছনের দিকে আমি কভার ছাড়া ফোনটাকে ইউজ করেছি, কোনো রকম স্ক্র্যাচ আসেনি। কিন্তু ডিসপ্লেতে উইদাউট গ্লাস প্রোটেকশন আমার এই ডিসপ্লে পুরো স্ক্র্যাচে ভরে গেছে। আমি দিন 15 বা 20 ইউজ করেছি, বড় বড় একদম স্ক্র্যাচ চলে এসছে। তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, ফোনটা ইউজ করলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা গ্লাস প্রোটেকশন ইউজ করুন। কিন্তু এই ফোনটার গ্লাস প্রোটেকশন খুঁজে পাওয়াও কিন্তু একটু চাপের হয়ে যাবে, কারণ কার্ড ডিসপ্লে, আপনাকে কার্ড একটা ডিসপ্লে প্রোটেকশন খুঁজতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু ওপোর এই ফোনটারই মডেল নাম্বার অনুযায়ী আপনার গ্লাস প্রোটেকশনটা কিনতে হবে। এই জিনিসটা একটু ভেবে দেখবেন। এছাড়াও এই ফোনটার ওপরের প্যানেলে একটা রেডিয়াম টাইপ ফিনিশ দেওয়া হয়েছে, এলিমেন্ট ইউজ করা হয়েছে, যেটা একটু লাইট কম হয়ে গেলেই না জল করছে, দেখতে ভালো লাগছে। এছাড়াও এই ডিসপ্লেতে হয়তো এই প্রাইস পয়েন্টে 90 হার্জের বদলে 120 হার্জের রিফ্রেশ রেট পেলে ভালো হতো। আমার এটা পার্সোনাল মত, আপনার কি মত অবশ্যই জানাবেন। ডিসপ্লেতে 800 নিটসের ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটে ভিজিবিলিটির কোনো রকম অভাব হয় না। এছাড়াও ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, কালার রিপ্রোডাকশন একদম ঠিকঠাক ছিল, পারফেক্ট ছিল, সেক্ষেত্রে আমার কোনো রকম অভিযোগ নেই। তবে একটা ব্যাপারে অভিযোগ রয়েছে, আমি 40,000 টাকা খরচ করছি একটা ফোনের পেছনে, সেই ফোনে কি আমাদের ডুয়েল স্পিকার পাওয়ার যোগ্যতা ছিল না?
হ্যাঁ, আমার মতে সেটা ছিল এই ফোনটায় একটা সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে যেটা মোটামুটি ঠিকঠাক ভলিউম দেয়, কিন্তু আপনি যদি একবার ডুয়েল স্পিকারে অভ্যস্ত হয়ে যান তাহলে এই সাউন্ড কোয়ালিটি আপনার যথেষ্ট চিপ লাগবে। একবার সাউন্ড কোয়ালিটিটা শুনিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন। এরপরে সোজা চলে আসবো আমরা এই ফোনটার পারফরমেন্সের খবরে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট। এখনো পর্যন্ত মিডিয়াটেকের তরফ থেকে একদম ফ্ল্যাগশিপ চিপসেট, মিডিয়াটেকের তরফ থেকে সব থেকে সেরা শক্তিশালী চিপসেট। অ্যান্টু বেঞ্চমার্ক টেস্ট করেছি, 5,87,000-এর আশেপাশে স্কোর এসছে, অবশ্যই একটা বড় স্কোর, এবং সেক্ষেত্রে এই ফোনটার পারফরমেন্সও আমাকে যথেষ্ট সন্তুষ্ট করেছে। এখানে আমি ডেলি লাইফের নর্মাল অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেছি, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই। র্যাম ম্যানেজমেন্ট দুর্দান্ত ছিল, আর কেনই বা হবে না, এখানে 19 জিবি র্যাম রয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? 12 জিবি এর মেন র্যাম রয়েছে এবং 7 জিবি এখানে এক্সটেন্ড করা যায়, যেটা আপনার ইন্টারনাল মেমোরি থেকে ভার্চুয়াল হিসেবে কেটে নেবে। এই ফিচার্সটা আপনারা এখন প্রত্যেকটা ফোনেই পাবেন, এটা আপনারা ধরে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যত হেভি ইউজারই হন না কেন, আপনার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এখানে আমি গেমিং টেস্ট করেছি, পাবজির মতো গেম আমি কিন্তু হাইয়েস্ট গ্রাফিক্স সেটিংসে খেলেছি। তো সেক্ষেত্রে এখানে 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। আমি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 যেটা MI10T, এই ফোনটায় কিন্তু 90 FPS এর সাপোর্ট পাই। সেটা Oppo Reno 6 Pro এর মিডিয়াটেকের যে 1200 চিপসেট, সেটা কিন্তু আপ টু 60 FPS সাপোর্ট দেয়। এক্ষেত্রে আমার মনে হয়েছে 90 FPS সাপোর্ট করাটা খুবই দরকার ছিল, কিন্তু যাই হোক, পরবর্তী আপডেটের মাধ্যমে যদি আমরা এটা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X র্যাম রয়েছে। এরপর আমরা একটু সফটওয়্যার ডিটেলসটা জেনে নিই। এখানে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 রয়েছে, কালার ওয়েস 11.3 রয়েছে। সফটওয়্যার অপটিমাইজেশন মোটামুটি আমার ভালো লেগেছে, র্যাম অপটিমাইজেশনও ভালো। তবে হ্যাঁ, বেশ কিছু জায়গায় অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে যাওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি হয়েছিল। এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু খোলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আটকে যাচ্ছিল, এটা খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশন। যাই হোক, পরবর্তীতে অ্যাপ্লিকেশনটা বন্ধ করে খুললে ঠিকভাবে ওপেন হয়ে যাচ্ছিল। এই ব্যাপারগুলো যদি ওপো খুব তাড়াতাড়ি অপটিমাইজেশনের মাধ্যমে ঠিক করে নিতে পারে সেটাই মঙ্গল। তবে হ্যাঁ, এখানে অসংখ্য ফিচার্স আপনি পেয়ে যাবেন, ডুয়েল অ্যাপস থেকে আরম্ভ করে এখানে অলওয়েজ অন ডিসপ্লে, সমস্ত ফিচার্স। কোনো জায়গাতে কোনো রকম খামতি রাখেনি ফিচার্সের ক্ষেত্রে এখানে ওপো। এবং ওপোর সঙ্গে আপনারা সকলেই জানেন OnePlus কিন্তু এখন মার্জ হয়ে গেছে ওপোর সঙ্গে অক্সিজেন ওএসের অপটিমাইজেশন যদি ওপো কোনোভাবে এই ফোনটায় প্রডিউস করতে পারে না, তাহলে তো ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এই ফোনটা কামাল হয়ে যাবে। কিন্তু কতটা আপডেট প্রোভাইড করবে সে ব্যাপারে কিন্তু আমি এখনই আপনাদের গ্যারান্টি দিতে পারছি না। এরপরে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোটখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে ডুয়েল সিম স্লট পাবেন, কিন্তু কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন না, অর্থাৎ এক্সটেনশনের কোনো রকম এখানে সুবিধা থাকছে না। এছাড়াও এই প্রাইস পয়েন্টের একটা ফোনে আপনি IP67 অথবা IP68 কোনো রেটিং পাচ্ছেন না। অন্তত IP67 রেটিংটা দেওয়া আমার মতে হয়তো উচিত ছিল। এছাড়াও এই ফোনটা বিভিন্ন সেন্সারের কথা বললে এখানে NFC সাপোর্ট রয়েছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে ইন ডিসপ্লেতে, এছাড়াও ফেস আনলকের সুবিধা রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ফাস্ট এবং খুবই সিকিউর লেগেছে আমার কাছে, যেটা কিন্তু ওয়ান ট্যাপেই খুলে যাচ্ছে। অতএব এইগুলো নিয়ে আমার কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এরপরে আমরা সোজা চলে যাব এই ফোনটার ক্যামেরা সেকশনে। এই ফোনটাতে 4টে ক্যামেরা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে 3টে ক্যামেরা, কিন্তু এর ফ্ল্যাশের নিচে আরও একটা ক্যামেরা ইনক্লুড আছে। এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখনও পর্যন্ত কি সেন্সার দেওয়া হয়েছে ওপোর অফিসিয়াল তরফ থেকে কিচ্ছু জানানো হয়নি। তার সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, বাদ বাকি দুটো যেমন থাকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। প্রথমেই বলে দিই, এর ক্যামেরা ইউআই যথেষ্ট ফিচার্স রয়েছে এবং এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা হলেও এর ক্যামেরা দিয়ে আপনি 108 মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবেন। হ্যাঁ, এখানে সফটওয়্যার অপটিমাইজেশন দ্বারা। আমি যদি ছবির কোয়ালিটি নিয়ে কথা বলি, অবশ্যই ডাইনামিক রেঞ্জ ভালো ছিল। যদি ঠিকঠাক লাইটিং পাওয়া যায় তাহলে অবশ্যই ভালো শার্প ইমেজ ক্যাপচার করছিল, কিন্তু লো লাইটে একটু হলেও হয়তো স্ট্রাগল করে, কিছুটা নয়েজ চলে আসে। হ্যাঁ, ওপোর আর 5টা ফোনের মতোই। ক্যামেরা নিয়ে যে ওপো অনেক এক্সাইটিং কিছু করে ফেলেছে এমন কিচ্ছু নয়। হ্যাঁ, এখানে হাইপ তৈরি করেছে যথেষ্টভাবে। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও ডাইনামিক রেঞ্জ ভালো ছিল, কালার ঠিকঠাকভাবে রিপ্রোডিউস করতে পারছিল এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রেও লো লাইটে কিছুটা স্ট্রাগল করে। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে অবশ্যই এখানে সেলফি ক্যামেরায় আটা ময়দা মাখিয়ে দেওয়ার মতো একটা প্রবণতা রয়েছে, যেটা ওপো ভিভো স্মার্টফোনে হয়ে থাকে। তবে হ্যাঁ, বিউটিফিকেশন মোডটা এবার অফ করার একটা জায়গা দিয়েছে ওপো। সেই বিউটিফিকেশন মোড যদি আপনি অফ করে দেন, অনেকটা ন্যাচারাল কালার প্রোভাইড করার কিন্তু ওপো এবার চেষ্টা করে সেলফি ক্যামেরার ক্ষেত্রে। সেলফি ক্যামেরা বা ব্যাক ক্যামেরার ক্ষেত্রে একটা ফ্লেয়ার পোর্ট্রেট বলে নতুন অপশান দেওয়া রয়েছে, যেটা আর কিছুই নয়, ওই ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে যায় ভিডিওটা, এটাই। তবে সেক্ষেত্রে এজ ডিটেকশানে প্রচণ্ড প্রবলেম হয়। লো লাইট পেলে তো এই প্রবলেম আরও বেড়ে যায়। তো সেক্ষেত্রে দেখবেন কোনো সময় কান কেটে গেছে, কোনো সময় হাত কেটে গেছে। তো এই ব্যাপারগুলো যথেষ্ট অকওয়ার্ড। পরবর্তীতে যদি সফটওয়্যার অপটিমাইজেশন
দ্বারা এই ক্যামেরা সেগমেন্টটাকে ঠিক করা হয় অবশ্যই ভালো। কিন্তু হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে অবশ্যই ওপোর তরফ থেকে ভালো ক্যামেরা বলা যেতেই পারে, তবে হ্যাঁ সব সেরা ক্যামেরা নয়, এটা মাথায় রাখবেন। এছাড়াও আমরা বেশ কিছু ইমেজ তুলেছি বিভিন্ন লাইটিং কন্ডিশনে, আপনারা দেখলেই বুঝতে পারবেন এর ক্যামেরা অপটিমাইজেশন কেমনভাবে কাজ করছে। তবে হ্যাঁ, অ্যাকুরেট কালার প্রোভাইড করার চেষ্টা করছে, এটা আমার অনেকটাই ভালো লাগলো। হ্যাঁ, কিছুটা ওভারবুস্ট করছে, তবে সেটা কিন্তু অবশ্যই আই ক্যাচি লাগছে এবং সমস্ত কালারের ক্ষেত্রে করছে না, বেশিরভাগ ক্ষেত্রে লাল কালার, সবুজ কালার, এই দুটো কালারকে কিন্তু তারা একটু ওভার বুস্টেড করে দিচ্ছে। তো এই ক্যামেরা অপটিমাইজেশন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। রিভিউ কেমন লাগলো এবং রিভিউ দেখার পর আজকে আপনারাই বলুন এই ফোনটা এই প্রাইস পয়েন্টে কতটা যুক্তিসঙ্গত, আগে কমেন্ট বক্সে লিখুন, তারপরে আমি আমার কথা বলছি। লেখা হয়ে গেছে? তাহলে বলে দিই, এই ফোনটা যদি আমার মতে 32 থেকে 35,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সি এবং বাংলাদেশে 45,000 টাকা প্রাইস পয়েন্টে আসে, আমার মনে হয় সেরা ডিল হবে। কিন্তু 40,000 টাকায় অবশ্যই এটা ওভার প্রাইসড এবং বেশ কিছু অফার লাগালে এটা 35,000-এ চলে আসছে। আমি বলবো আরও কিছুদিন ওয়েট করে যান, তো সেক্ষেত্রে আরও ভালো ফোন আসবে। হ্যাঁ, এই ফোনটার সব থেকে ইমপ্রেসিভ একটা জিনিসই আমার লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন, এই ফোনটার রেজন এবং এই ফোনটার ডিসপ্লে। এই কার্ভ ডিসপ্লে সত্যিই আপনার মন কেড়ে নেবে। তবে এতটা যখন টাকা আমরা খরচ করছি, আমরা চাইবো একটা ভালো ক্যামেরা, এর থেকেও বেটার ক্যামেরা। এছাড়াও এই ফোনটায় আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, 3.5mm হেডফোন জ্যাক নেই। এটা অ্যাকচুয়ালি আমরা যখনই এই প্রাইস পয়েন্টে ঢুকে যাব না, সেখানে এই 3.5mm হেডফোন জ্যাকটা পাওয়া খুবই মুশকিল। তো সেক্ষেত্রে ওভারঅল বিচার করে ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। আমি হলে এই ফোনটার থেকে কিন্তু শুধুমাত্র কার্ভ ডিসপ্লের জন্য আমি এই ফোনটায় যেতাম না, আমি OnePlus 9R বেছে নিতাম, কারণ সেখানে কোয়ালকমের প্রসেসর রয়েছে। আমি এত টাকা এখন খরচ করছি, সেক্ষেত্রে মিডিয়াটেকের প্রসেসর আমি অন্তত এখন ভরসা করি না। অপটিমাইজেশনের প্রবলেম রয়েছে, আমি পাবজিতে 90 FPS পাচ্ছি না। তো এই ব্যাপারগুলো একটু ভেবে দেখবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আশা করছি ভালো লাগবে। যদি লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, কারণ আরও দুটো আকর্ষণীয় ফোনের রিভিউ আসছে। দেখা হবে আগামী পর্বে।